সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় সমাসের প্রকারভেদ ও অব্যয়ীভাব সমাস বিশ্লেষণ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সমাসের প্রকারভেদ অর্থাৎ সমাস কত প্রকার এবং অব্যয়ীভাব সমাসটাকে বিশ্লেষণ করার আমি চেষ্টা করব। অব্যয়ীভাব সমাস, প্রথমে আমি সমাসের প্রকারভেদ নিয়ে কথা বলি। পদ প্রাধান্যের দিক থেকে সমাস চার প্রকার। আমরা গত ক্লাসে জানতে পারলাম পদ কি, অর্থাৎ আমরা জানতে পারলাম যে সমস্ত পদে সবসময় দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। ওই পূর্বপদ এবং পরপদ কোন পদটাকে প্রাধান্য দেওয়া হবে এর ভিত্তিতে সমাসকে চার ভাগে ভাগ করা যায়। চার প্রকার কি কি? এক হচ্ছে পূর্বপদ প্রধান সমাস, দুই হচ্ছে পরপদ প্রধান সমাস, তিন উভয় পদ প্রধান সমাস, আর চার হচ্ছে অন্য পদ প্রধান সমাস। এই চার ভাগে সমাসকে ভাগ করা যায়। তো পূর্বপদ প্রধান সমাস কোনটা? পূর্ব সমাস হচ্ছে একটি, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পরপদ প্রধান সমাস তিনটি। এই চারটা একটু মনে রাখার চেষ্টা করবা। পূর্বপদ প্রধান সমাস একটি, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর পরপদ প্রধান সমাস তিনটা মনে রাখবা। পরপদ সমাস কত? তিনটা। কি কি? একটা হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস আর তৎপুরুষ সমাস। আর উভয় পদ প্রধান সমাস একটি, হচ্ছে দ্বন্দ্ব সমাস। অন্য পদ প্রধান সমাস একটি, হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে পদ প্রাধান্যের দিক থেকে সমাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? চার ভাগে। পূর্ব প্রধান সমাস একটি। আমরা এই তিনটা যদি একটু ভালো করে মনে রাখতে পারো, বাকিটা এমনি মনে রাখা যায়। পূর্ব প্রধান সমাস হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস, আর উভয় প্রধান সমাস একটি দ্বন্দ্ব সমাস। মনে রাখবা, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মারামারি করা, আর উভয় ছাড়া মারামারি করা যায় না। সুতরাং উভয় প্রধান সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর বহুব্রীহি সমাস হচ্ছে অন্য পদ প্রধান সমাস। আর এই তিনটার বাহিরে বাকিগুলো হচ্ছে পরপদ প্রধান সমাস। তাহলে পদ প্রাধান্যের দিক থেকে সমাসকে চার ভাগে ভাগ করা যায়। আর পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় সমাস মূলত কত প্রকার বা সমাস প্রধানত কত প্রকার, তখন হবে সমাস ছয় প্রকার। মনে রাখবা, পদ প্রাধান্যের দিক থেকে সমাস হচ্ছে চার প্রকার। আর পরীক্ষায় প্রশ্ন হলে সমাস কত প্রকার বা সমাস প্রধানত কত প্রকার বা সমাস মূলত কত প্রকার, তাহলে উত্তর হবে ছয় প্রকার। আর প্রশ্ন যদি করা হয় এভাবে, পদ প্রাধান্যের দিক থেকে সমাস কত প্রকার, তখন হবে চার প্রকার। তো সমাস প্রধানত কত প্রকার? ছয় প্রকার। আমরা ইতিমধ্যেই ছয়টা নাম দেখতে পাচ্ছি। এই ছয়টাই মূলত সমাস ছয় প্রকার। এক হচ্ছে অব্যয়ীভাব সমাস, দুই দ্বিগু সমাস, তিন কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস আর বহুব্রীহি সমাস। এই ছয় প্রকার। এবার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অব্যয়ীভাব সমাস। কিভাবে অব্যয়ীভাব সমাস চিনতে পারবো? মূলত পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে একটা শব্দ দেওয়া থাকে, এই শব্দটাকে বলা হয় থাকে এটা কোন সমাস। তো আমরা প্রথমেই জানি অব্যয়ীভাব সমাস আসলে কি। আমরা দেখো, যে সমাসে সমস্ত পদের পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ সমস্ত পদের পদে এমন একটা পদ থাকবে এটা অব্যয়, তার নিজের কোনো অর্থের ভ্যালু থাকবে না, কিন্তু পরপদে যে শব্দটা দেওয়া থাকবে ওই শব্দটাকে চেঞ্জ করবে, ওই শব্দটাকে পরিবর্তন করবে, ওই শব্দের অর্থের পরিবর্তন করাবে। অর্থাৎ পূর্বপদের যে শব্দটা দেওয়া থাকবে ওই শব্দের কারণে পরপদের অর্থের পরিবর্তন ঘটবে। এমন কোনো পদ হইলে বা এমন কোনো একটা শব্দ দেওয়া থাকলে এই শব্দটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। দেখো, অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যুগে বেশ বাক্য গঠিত হয়। অব্যয় অর্থ মানে পূর্বপদে যে অব্যয়টা দেওয়া থাকে ওই অনুযায়ী বেশ বাক্যটা গঠিত হয়। আমরা গত ক্লাসে বেশ বাক্য কি জানতে পারছি, অর্থাৎ একটা সমাসকে ভাঙার পরে যে বাক্য গঠিত হয় এই বাক্যটার নামই বেশ বাক্য। এবার অব্যয় সমাসের বৈশিষ্ট্য কি? এই সমাসে অর্থাৎ পূর্বপদে যে অব্যয় পদটা থাকে এই অব্যয় পদ সমাসকে কি কি অর্থে রূপান্তরিত করতে পারে। যেমন পরপদের অর্থটাকে অভাবের দিকে নিয়ে যেতে পারে, সাদৃশ্যের দিকে নিয়ে যেতে পারে, সামীপ্য, পশ্চাৎ, অনতিক্রম্যতা, ক্ষুদ্র, অতিক্রান্ত, বিরোধ, বিপসা পর্যন্ত, যোগ্যতা, প্রতিরূপ, এই ইত্যাদি অর্থে অব্যয় সমাস হয়। মনে রাখবা, পূর্বপদে যে অব্যয় পদটা দেওয়া থাকে ওই অব্যয় পদের কারণে পরপদের অর্থকে এই অর্থগুলোতে, তোমার স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই অর্থের দিকে নিয়ে যেতে পারে। এবার আসলে আমরা শব্দ ধরে, উদাহরণ ধরে আমরা অব্যয় সমাস অনুশীলন করি। অভাব অর্থে কীভাবে নিয়ে যেতে পারে। আমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন করা হয়। পরীক্ষায় প্রশ্ন শব্দ দেওয়া থাকে, শব্দগুলো বেশ বাক্য সহ সমাসের নাম লিখো। সেক্ষেত্রে তোমরা তিনটা ভাগে ভাগ করবা। প্রথম অংশে দিবা সমস্ত পদ, দ্বিতীয় অংশে বেশ বাক্য, তৃতীয় অংশে সমাসের নাম।
সমস্ত পদ পরীক্ষার প্রশ্নতে দেওয়া থাকবে। যেমন গরমিল একটা শব্দ, এটা কোন পদ, বা গরমিলটা কোন সমাস, আমি কিভাবে চিন্তা করব? একটা জিনিস চিন্তা করে দেখো, গরমিল কথাটার মানে কি? মিলের অভাব। গরমিল মানে কি? মিলের অভাব, অর্থাৎ গড়ের কারণে মিল শব্দটার অর্থ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পূর্বপদের কারণে পরপদ অর্থ পরিবর্তন হচ্ছে। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। তদ্রূপ নিরামিষ, নিশ্চিত তোমরা বুঝতে পারছো, নিরামিষ মানে হচ্ছে আমিষের অভাব, অর্থাৎ নির কথাটা থাকার কারণে আমিষ শব্দের অর্থের থেকে অভাবের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমিষ শব্দের অর্থ পরিবর্তন হবে। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। দুর্ভিক্ষ, নিঃসন্দেহে বুঝতে পারতেছো এবার, দুর্ভিক্ষ কথাটা মানে কি? ভিক্ষার অভাব। দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব। সুতরাং সমাসের নাম অব্যয়ভাব সমাস। নিশ্চিত বুঝতে পারছো তোমরা? তাহলে পূর্ব পদে এমন একটা পদ দেওয়া থাকবে, ওই পদের কারণে পরবর্তী অর্থটাকে পরিবর্তন করবে, এমন পদ হইলে, এমন শব্দ হইলে নিশ্চিত শব্দটা কোন সমাস? অব্যয়ভাব সমাস। যেমন দেখো নির্জন, নিশ্চিত বুঝতে পারছো নির্জন মানে কি? বলতো কি হতে পারে? নির্জন মানে কি? জনের অভাব। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। এবার দেখো সাদৃশ্য অর্থে, সাদৃশ্য অর্থে কিভাবে হতে পারে? অর্থাৎ সাদৃশ্য কথার মানে হচ্ছে একই রূপ, দেখতে একই রকম, এমন অর্থে কেমন হতে পারে? যেমন উপদ্বীপ, উপদ্বীপ কথাটা কি মানে কি? উপদ্বীপ কথা মানে দ্বীপের সদৃশ, অর্থাৎ দেখো দ্বীপ না কিন্তু দ্বীপের সদৃশ, অর্থাৎ উপকথাটা থাকার কারণে, পূর্বপদে উপকথাটা থাকার কারণে পরপদের অর্থটাকে পরিবর্তন করে ফেলছে। তো পূর্বপদের কারণে পরপদের অর্থের পরিবর্তন হইলে কোন সমাস? নিশ্চিত অব্যয়ভাব সমাস। সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। আরেকটা শব্দ দেখো, উপনদী। তদ্রূপ উপনদী আর নদী কিন্তু এক না, অর্থাৎ উপ থাকার নদীর তো চেঞ্জ হয়ে গিয়েছে, নদীর সদৃশ। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। ঠিক উপবন, বনের সদৃশ, বুঝতে পারতেছ? অব্যয়ভাব সমাস। এভাবে উপভাষা, উপভাষার ক্ষেত্রে কি হবে? দেখো নিশ্চিত বুঝতে পারছো, উপভাষা মানে কি? ভাষার সদৃশ। সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। তদ্রূপ উপশহর, উপশহর মানে কি? শহরের সদৃশ। সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। আমরা বুঝতেই পারতেছি, ওদের শব্দের পূর্বে যদি এমন কোনো পদ দেওয়া থাকে যে পদে এখানে পরপদের অর্থের পরিবর্তন ঘটে, তাহলে সমাসের নাম কি? অব্যয়ভাব সমাস। এবার সামীপ্য অর্থে, এবার এখানে একটা কথা আছে, সামীপ্য এবং সাদৃশ কথা দুইটার মধ্যে পার্থক্য কি? সদৃশ মানে কি? গঠনগত দিক এক হবে, মনে রাখবা। সদৃশ মানে কি? আকার আকৃতির দিক থেকে এক হবে, আর সামীপ্য মানে কি? দূর থেকে কাছে নিয়ে আসবে। সামীপ্য মানে কি? দূর থেকে কাছে নিয়ে আসবে। শব্দ দেখলে তোমরা উপকণ্ঠ, দেখো আকার আকৃতি কিন্তু এক না, প্রায় কাছাকাছি। উপকণ্ঠ কথা মানে কি? কণ্ঠের সমীপে। উপকণ্ঠ মানে কি? কণ্ঠের সমীপে। তাহলে সমাসের নাম কি হবে? সমাসের নাম হবে অব্যয়ভাব সমাস। তদ্রূপ সমক্ষ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক কথায় প্রকাশে এই শব্দটা আসে, সমক্ষ। সমক্ষ মানে কি? অকির সমীপে। সমক্ষ কথাটা মানে কি? অকির সমীপে। সমাসের নাম অব্যয়ভাব সমাস। উপকূল, দেখো উপকূল কথাটা মানে কি? উপর কারণে কুলের তো চেঞ্জ, কুল মানে হচ্ছে নদীর তীর, কিন্তু দেখো এখানে নদীর কুল মানে হচ্ছে কুল, নদীর পানির উপরে থাকবে। আর উপকূল মানে কি? কুলের সমীপে, কুলের কাছাকাছি, কুলে না, কুলের কাছাকাছি। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। উপনগরী, নগরীর সমীপে। তাহলে সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। নিশ্চিত বুঝতে পারতেছো তোমরা? এবার আসো পশ্চাৎপদে। পশ্চাৎপদে কি হতে পারে? যেমন একটা শব্দ দেখো, অনুক্রম। অনুক্রম মানে কি? একটার পিছনে আরেকটা এভাবে সাজানো থাকে, এটা থেকে অনুক্রম। পশ্চাৎ একটার পিছনে আরেকটা, সুতরাং ক্রমের পশ্চাৎ। অনুক্রম মানে কি? ক্রমের পশ্চাৎ। তাহলে সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। এবার অনুধাবন, অনুধাবন কথাটা মানে কি? এখানে একটা কথা মনে রাখবা তোমরা, পশ্চাৎটা কখনো আগেও হতে পারে, শুধু পরেও ব্যবহার করতে পারি। অনুধাবন কথা মানে পশ্চাৎ ধাবন, পিছনে পিছনে ধাবন, পিছনে পিছনে ধাবন। অর্থাৎ অনুর কারণে ধাবনের কথাটা চেঞ্জ, অর্থাৎ পূর্ব পদে এমন, আমি আবার বলছি, পূর্ব পদে এমন একটা শব্দ দেওয়া থাকবে যে শব্দের কারণে পরপদের অর্থের পরিবর্তন ঘটবে, এমন হলে কোন সমাস হবে? সমাসের নাম অব্যয়ভাব সমাস। আবার দেখো অনুতাপ, ঠিক অনুর কারণে তাপের অর্থ চেঞ্জ হয়ে কি দাঁড়াইছে? তাপের পশ্চাৎ। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। সমাসের নাম হবে অব্যয়ভাব সমাস। ঠিক তদ্রূপ অনুগমন, অনুগমন কথাটা মানে কি? পশ্চাৎ গমন। সমাসের নাম অব্যয়ভাব সমাস। নিশ্চিত বুঝতে পারছো তাহলে? এবার আসো অনতিক্রম্যতা। অনতিক্রম কি? অতিক্রম করা যায় না, এমন অর্থ হইলেও অব্যয়ভাব সমাস হবে। যেমন একটা সমস্ত কথা, যথারীতি।
দেখো রীতি মানে নিয়ম, আর যথার্থ মানে কি রীতিকে অতিক্রম করা যায় না, অর্থাৎ নিয়মকে ভাঙা যায় না। তাহলে কি দাঁড়াচ্ছে, ব্যাস বাক্য হবে রীতিকে অতিক্রম না করে। মানে রীতি অর্থ নিয়ম, কিন্তু যথার কারণে রীতি অর্থ পরিবর্তন হয়ে গেছে। আমরা আগে বলছি পূর্বপদের কারণে পরপদের অর্থের পরিবর্তন ঘটলে তাকে কোন সমাস বলে? তাকে বলে অব্যয়ভাব সমাস। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। ঠিক তত যথাশাস্ত্র, যথাশাস্ত্র মানে কি শাস্ত্রকে অতিক্রম না করে, শাস্ত্রকে অতিক্রম না করে সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। যথাসাধ্য, নিশ্চিত বুঝতে পারছো তাহলে, সাধ্যকে অতিক্রম না করে সমাসের নাম অব্যয়ভাব সমাস। এবার যথেচ্ছা, একই কথা, যথাযোগ ইচ্ছা থেকে যথেচ্ছা, যথাচ্ছা, যথেচ্ছা কি হবে তাহলে? ইচ্ছাকে অতিক্রম না করে সমাসের নাম অব্যয়ভাব সমাস। এবার আসো ক্ষুদ্র অর্থে, অর্থটাকে ক্ষুদ্রের দিকেও নিয়ে যেতে পারে। ক্ষুদ্র অর্থে কি হবে? যেমন দেখো সমস্ত পদ প্রশাখা, শাখা আর প্রশাখার মধ্যে পার্থক্য আছে। শাখার পুরো থাকার কারণে শাখার অর্থ পরিবর্তন। সুতরাং কি হবে? প্রশাখা মানে কি ক্ষুদ্র শাখা, অর্থটাকে ক্ষুদ্র করে নিয়ে আসছে। সুতরাং সমাসের নাম অব্যয়ভাব সমাস। প্রত্যঙ্গ, প্রত্যঙ্গ কথাটার মানে হচ্ছে ক্ষুদ্র অঙ্গ। প্রত্যঙ্গ মানে কি ক্ষুদ্র অঙ্গ। তাহলে সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। উপবিভাগ, একটা জিনিস লক্ষ্য করো, উপবিভাগ মানে কি? এখানে আবার ওই যে উপবনের মতো চিন্তা করলে হবে না। উপবন মানে কি বনের সদৃশ, আর উপবিভাগ কথাটা মানে কি ক্ষুদ্র বিভাগ। উপবিভাগ মানে কি ক্ষুদ্র বিভাগ। সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। শাখা নদী, শাখা নদী কথাটার মানে কি? নদী আর শাখা নদী কিন্তু এক না, সুতরাং শাখার কারণে নদীর অর্থ পরিবর্তন হয়েছে। সুতরাং কি হবে? ক্ষুদ্র নদী। সমাসের নাম অব্যয়ভাব সমাস। তারা নিশ্চিত বুঝতে পারতেছো, পূর্বপদের কারণে পরপদের অর্থের পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। উপজাতি, এখন নিশ্চিত নিশ্চিত সবাই বুঝতে পারতেছো, উপজাতি মানে কি ক্ষুদ্র জাতি। সুতরাং সমাসের নাম কি হবে? সমাসের নাম হবে অব্যয়ভাব সমাস। এবার আসো অতিক্রান্ত অর্থে। অতিক্রান্ত মানে কি অতিক্রম করা। অতিক্রান্ত, যেমন উদ্বেল, উদ্বেল কথার মানে হচ্ছে বেলাকে অতিক্রান্ত। উদ্বেল মানে কি বেলাকে অতিক্রান্ত। সুতরাং অব্যয়ভাব সমাস। অর্থাৎ উদ থাকার কারণে, অর্থাৎ উৎসব পট্টার কারণে পূর্বতে উদ আছে আর পরবর্তী বেলা আছে, তো উদের কারণে বেলার অর্থ পরিবর্তন। সুতরাং পূর্বপদের কারণে পরপদের অর্থের পরিবর্তন ঘটলে তাকে অব্যয়ভাব সমাস বলে। ঠিক উচ্ছৃঙ্খল, নিশ্চিত বুঝতে পারছো, শৃঙ্খলাকে অতিক্রান্ত, তাহলে সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। এবার আসো বিরোধ অর্থে হতে পারে। বিরোধ অর্থে কিভাবে হতে পারে? যেমন দেখুন প্রতিকূল, প্রতিকূল কথার মানে কি? প্রতিকূল মানে কি বিরুদ্ধকুল। অর্থাৎ প্রতিকূল আমরা জানি শ্রুতের অনুকূলে, শ্রুতের প্রতিকূলে এসব শব্দ ব্যবহার করি আমরা। তো প্রতিকূল মানে কি বিরুদ্ধ কুল, কুলের বিরুদ্ধে। সুতরাং সমাস কি হবে? অব্যয়ভাব সমাস। প্রতিবাদ, বিরুদ্ধবাদ, প্রতিবাদ কথাটার ব্যাস বাক্য কি হবে? বিরুদ্ধবাদ। সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। এবার বিপসা অর্থে, বিপসা কথার মানে হচ্ছে ধারাবাহিকতা। বিপসা, যেমন দেখো সমাসটা প্রতিদিন, প্রতিদিন দেখো প্রতি শব্দ থাকার কারণে দিনের অর্থ চেঞ্জ। প্রতিদিন মানে কি ধারাবাহিক, বিপসা মানে ধারাবাহিক, প্রতিদিন মানে কি দিন দিন। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। এবার অনুক্ষণ, অনুক্ষণ কথাটা সেম বুঝতেই পারতেছ, অনুক্ষণ মানে কি হবে তাহলে? ক্ষণ ক্ষণ। সুতরাং সমাসের নাম অব্যয়ভাব সমাস। হররোজ, একটা বিষয় লক্ষ্য করো, হররোজ কিন্তু আমরা ওই উপসর্গ কিন্তু পড়ছিলাম, হর দিয়ে আমরা হর উপসর্গ দিয়ে। হররোজ কথাটা মানে হচ্ছে কি রোজ রোজ, অর্থাৎ ধারাবাহিকতা। সুতরাং অব্যয়ভাব সমাস। ফি বছর, দেখো ফি বছর মানে কি বছর বছর। সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। তোমরা বুঝতেই পারতেছো, পূর্বপদে প্রতি, অনু, হর, ফি এগুলো থাকার কারণে পরবর্তী দিন, ক্ষণ, রোজ, বছর এগুলো অর্থ পরিবর্তন হচ্ছে। সুতরাং সমাসের নাম কি? অব্যয়ভাব সমাস। এবার আসো পর্যন্ত অর্থে হতে পারে। পর্যন্ত মানে কি? যেমন দেখো আজীবন, আজীবন, আজীবন কথা মানে কি জীবন পর্যন্ত, অর্থাৎ আয়ের কারণে জীবনের অর্থ চেঞ্জ। আমরা আগে বলছি যে পূর্বপদের কারণে পরবর্তী অর্থের যদি পরিবর্তন হয় তখন এই সমাসটা হবে কি? এই সমাসের নাম হবে অব্যয়ভাব সমাস। তা আজীবন মানে কি জীবন পর্যন্ত, সমাসের নাম অব্যয়ভাব সমাস। তদ্রূপ আপাদমস্তক, আপাদমস্তক মানে কি পা থেকে মাথা পর্যন্ত। সুতরাং অব্যয়ভাব সমাস, অর্থাৎ
দেখো পূর্বপদে আ থাকার কারণে পাদমস্তকনে পা থেকে মাথা, আর আ থাকার কারণে পা থেকে মাথা পর্যন্ত, সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। আকণ্ঠ, নিশ্চিত বুঝতেই পারতেছো, আকণ্ঠ তাহলে কি হবে? কণ্ঠ পর্যন্ত। হ্যাঁ, ইয়েস, কণ্ঠ পর্যন্ত সমাসের নাম অব্যয়ভাব সমাস। আসমুদ্র হিমাচল, এর মানে কি? এই আপাদমস্তকের মতোই। একটু বলো তো, বেরবাক্য কি হবে? বেরবাক্য হবে সমুদ্র হতে হিমাচল পর্যন্ত, সমাসের নাম অব্যয়ভাব সমাস। যোগ্যতা অর্থেও হতে পারে, অর্থটাকে আমরা যোগ্যতার দিকেও নিয়ে যেতে পারে। যেমন দেখো, অনুপ্রেরণা, বলো তো এবার কি হতে পারে বেরবাক্য? ইয়েস, প্রেরণার যোগ্য, সমাসের নাম অব্যয়ভাব সমাস। এবার দেখো অনুগুণ, নিশ্চিত বুঝতে পারছো, গুণের যোগ্য, সমাসের নাম অব্যয়ভাব সমাস। তারপরে অনুরূপ, দেখো অনুরূপ মানে কি? রূপের যোগ্য, সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। আর কি হতে পারে? অনুভাব মানে কি? ভাবের যোগ্য, সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। এর মানে আমরা কি বুঝতে পারতেছি? যে পূর্বপদের কারণে পরপদের অর্থ পরিবর্তন হলেই তাকে কি বলা হয়? অব্যয়ভাব সমাস। এবার প্রতিরূপ অর্থে হতে পারে। প্রতিরূপ অর্থ কিভাবে হতে পারে? প্রতিকৃতি, প্রতিকৃতি কথাটার মানে কি? দেখো, প্রতি থাকার কারণে কৃতির অর্থ চেঞ্জ। প্রতিকৃতি মানে কি? প্রতিরূপ কৃতি, অর্থাৎ একই রকম কৃতি, সুতরাং সমাসের নাম অব্যয়ভাব সমাস। প্রতিচ্ছায়া, নিশ্চিত এবার বুঝতে পারছো প্রতিচ্ছায়া তাহলে কি হবে? প্রতিরূপ ছায়া, সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। প্রতিধ্বনি, দেখো প্রতির কারণে ধ্বনি, প্রতিধ্বনি আর ধ্বনি কিন্তু এক জিনিস না, প্রতিরূপ ধ্বনি, সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। প্রতিমূর্তি, মূর্তি আর প্রতিমূর্তি এক জিনিস না, প্রতিমূর্তি মানে কি? মূর্তির মতো, অর্থাৎ প্রতিরূপ মূর্তি, সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। ঈষৎ, ঈষৎ মানে কম, ঈষৎ অর্থে হতে পারে। যেমন দেখো কি ঈষৎ অর্থে কি হবে হতে পারে? ঈষৎ আনত, আনত মানে কি? ঈষৎ নত, অর্থাৎ আয়ের কারণে নতর অর্থ একটু চেঞ্জ হয়েছে, সুতরাং সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। আরক্তিম, সেম, তাহলে কি হবে? ঈষৎ রক্তিম, সমাসের নাম কি হবে? অব্যয়ভাব সমাস। তাহলে এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তাহলে আমরা আলোচনা থেকে কি বুঝলাম? অব্যয়ভাব সমাস হচ্ছে সমস্ত পদে যে দুইটি পদ থাকে, এই দুটি পদের মধ্যে, আমি আবার বলছি, সমস্ত পদে দুটি পদের মধ্যে পূর্ব পদের কারণে যদি পরপদের অর্থের পরিবর্তন হয়, তাহলে তাকে কি বলে? তাকে কি বলে? অব্যয়ভাব সমাস বলে। ধন্যবাদ সবাইকে।